কিছুক্ষণ পর সেখানে জলপরী রানী ইন্দ্রাবতী উঠে এলো এবং অশোক সেই রানীর দিকে নিজের হাতটা বাড়ালো, আর রানী ইন্দ্রাবতী তার হাতের উপর হাত রাখতেই এক সাধারণ মেয়েতে পরিণত হলো। রতনপুর নামক এক গ্রামে অশোক তার মায়ের সাথে বসবাস করত এবং গ্রামের কাছেই একটি বড় দিঘি, যার নাম ছিল নীল দিঘি, সেখান থেকে সে মাছ ধরত আর সেটা বাজারে বেচে যা রোজগার হতো তা দিয়েই তার সংসার চলত। জেলে হওয়া সত্ত্বেও অশোক অত্যন্ত বুদ্ধিমান ছিল। একদিন সকালে অশোক দিঘিতে মাছ ধরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। অশোক, অশোক, তুই তো গ্রামে গিয়ে চাষবাস করতে পারিস। এই মাছ বিক্রি করে তো আমরাই আধপেটা খেয়ে থাকি। কাল দিন যখন তোর বিয়ে হবে, তোর বউকে কি খাওয়াবি তুই? মা, এই সকাল সকাল আবার তুমি কি শুরু করলে? এই তো যাচ্ছি আমি মাছ ধরতে, আর এই পেশাটাই আমার সব থেকে প্রিয়, তাই আমি এই কাজটাই করব। এই বলে অশোক বাড়ি থেকে বেরিয়ে গেল। নীল দিঘিতে গিয়ে অশোক আবার মাছ ধরতে শুরু করলো। কিন্তু সেদিন এক অবাক কাণ্ড ঘটল। অশোকের অনেক চেষ্টা করেও সে একটিও মাছ ধরতে পারল না। এ বাবা, আজ কি হলো? একটাও মাছ তো ধরতে পারলাম না। এরকম তো কখনোই হয় না। মা জানতে পারলে আবার আমাকে চাষের কাজেই যেতে বলবে। যাই, বাড়ি যাই, আজ তো আর মাছ ধরা হবে না। সেদিন অশোক বাড়ি পৌঁছে, আমি তো তোকে বলেইছিলাম চাষের কাজ করার জন্য, কিন্তু তুই কি আর এই বুড়ির কথা শুনবি? পরদিন মায়ের কথা না শোনার জন্য অশোক সকাল সকাল মাছ ধরতে বেরিয়ে গেল। আজ আমাকে মাছ ধরতেই হবে, যেমন করেই হোক। অশোক যেই জাল ফেলল, সেদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। অশোক জাল ফেলে জাল টেনে যখনই তুলল, সেখানে অনেকগুলো মাছ ধরা পড়ল, কিন্তু প্রত্যেকটি মাছই মৃত। এই সব মাছ, এখানে সব মাছ মৃত কেন? নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা হয়েছে। এরকম হওয়া তো উচিত নয়। সেই জালকে উপরে টেনে অশোক আরেকবার জাল ফেলল, আর এবার জালকে টেনে তোলার সময় অশোক একেবারে চমকে গেল। নিশ্চয়ই একটা কিছু ভারী ফেসেছে। এত বড় মাছ তো হতে পারে না। এই জালটা আর টানতে পারছি না কেন? অশোক জালটা যেই টেনে তুলল, সে দেখে একেবারে অবাক হয়ে গেল। সেই জালের মধ্যে ছিল এক সুন্দরী জলপরী। আমাকে মেরো না, আমাকে মেরো না, দয়া করে আমাকে যেতে দাও। আরে না না, আমি তোমাকে মারতে যাব কেন? অশোক সেই জলপরীকে তুলে দিঘির ধারে নিয়ে এলো। তুমি কে? কে তুমি? আমি এই নীলদিঘির রানী ইন্দ্রাবতী। তোমার এরম অবস্থা কে করলো? কাল তোমার মাছ ধরতে আসার কিছুক্ষণ আগে এক শয়তান জাদুঘর এসে এখানে তাণ্ডব করে গেছে, আর তার নাম হলো রাকা। রাকা এই নীলদিঘিতে আমাকে ধরার জন্য এসেছিল। সে জলের মধ্যে এসে আমাকে ধরার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়ে এসে আমার মাছেরা আমাকে বাঁচিয়ে নেয়। কিন্তু রাকা আমার গলার থেকে প্রাণমণিটা ছিনিয়ে নিয়ে গেছে। সেই প্রাণমণি না থাকলে আমি সহ বাকি এই নীলদিঘিতে যা সব জীবজন্তু আছে তারা সবাই প্রাণে মারা যাবে। অশোক, তুমি আমার সাহায্য করো, নয়তো এই নীলদিঘির একটা প্রাণীও বাঁচবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি তোমার সাহায্য করব। কিন্তু কিন্তু সেই জাদুঘর রাকা, তাকে আমি কোথায় পাবো? সে এখন কোথায় আছে? দূরে এক কালো পাহাড়ের পেছনে গুহার মধ্যে
ওই জাদুঘর রাখা থাকে। ঠিক আছে, আমি যাব ওখানে, সেই জাদুঘরের কাছ থেকে তোমার প্রাণমণি নিয়ে আসব। দাঁড়াও অশোক, এই নীল পাথরটা নিয়ে যাও। তোমার অত্যন্ত প্রয়োজনের সময় তুমি এই পাথরের কাছে যা চাইবে তাই পাবে। অশোক, মনে রাখবে, আজ যদি তুমি সূর্য ডোবার আগে ওই প্রাণমণি না নিয়ে ফিরতে পারো, তাহলে সব নির্দোষ প্রাণীরা মারা যাবে। সকাল থেকে চলতে চলতে প্রায় দুপুর হয়ে গেল। অশোক অনবরত হেঁটেই যাচ্ছিল। সেই কালো পাহাড় পার হলেও সে কিন্তু তখনও কোনো গুহার খোঁজ পায়নি। আরও কিছুটা যেতে যেতে হঠাৎ অশোক কারো আওয়াজ শুনে থমকে দাঁড়ালো। সে দেখল এক গাছের ওপর একটি পাখিকে উল্টো করে বেঁধে রাখা আছে, আর সে পাখিটি ছটপট করে যাচ্ছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অশোক গাছের উপর চেপে সেই পাখিটিকে ওপর থেকে তুলে নামালো আর তাকে সে বাঁধনের মধ্যে থেকে মুক্ত করল। ধন্যবাদ, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তুমি এখানে কিভাবে পৌঁছালে? কি আর বলবো, ওই শয়তান জাদুকরটা আমাকে এখানে বেঁধে রেখে চলে গেছে। শয়তান জাদুঘর? তুমি কি ওই রাকা জাদুঘরের কথা বলছো? হ্যাঁ, তুমি ওই জাদুঘরকে কি করে চিনলে? আমি তো ওই জাদুঘরের খোঁজই এখানে এসেছি। কিন্তু ওই জাদুঘর তো খুবই খারাপ, তুমি ওর কাছে গেলে ও তোমাকেও বন্দি করে নেবে। না, কিন্তু আমাকে সেই জাদুঘরের কাছে যেতেই হবে, কারণ সেই জাদুঘরের কাছে আমার এক মূল্যবান বস্তু আছে যেটা আমাকে আজ নিয়ে যেতেই হবে। কিন্তু সেই জাদুঘরের গুহাটি কোথায়? জাদুঘরের গুহাটি তো এখানেই আছে, কিন্তু ওই গুহাটি এক মায়া জালে আবদ্ধ আছে, তাই তুমি ওটা দেখতে পাচ্ছ না। কিন্তু আমি তোমাকে সেখানে যেতে সাহায্য করব। সেই পাখিটি সামনে রাখা কঙ্কালের মাথার উপর একটি পাথরকে রাখতেই সেখানে এক বিশাল গুহা দেখা দিতে লাগলো। বাবা, এ তো বিশাল গুহা এখানে আছে। হ্যাঁ, এটাই তো রাকার জাদু। আর তুমি ভাবছো ওই জাদুঘরের সাথে লড়াই করবে? তুমি ওর সাথে কখনোই লড়াই জিততে পারবে না। কিন্তু আমি ওই জাদুঘরের সাথে লড়াই করতে তো চাই না। ওই জাদুঘরের কাছে এক প্রাণমণি আছে, আমি সেই প্রাণমণিটি তার কাছ থেকে নিয়ে আসব। একমাত্র বুদ্ধির জোরেই তুমি ওই জাদুঘরকে হারাতে পারবে। ঠিক আছে, আমি ওই জাদুঘরের কাছে যাচ্ছি। ঠিক আছে, এই টুনি পাখি তোমার অপেক্ষা করবে। যদি তুমি বেঁচে আসতে পারো তাহলে আমারও তোমার সাথে দেখা হবে। এই বলে অশোক সেই গুহার ভিতরে ঢুকে গেল। কিছুটা যেতে যেতে সে গুহার শেষ পর্যন্ত পৌঁছালো। সেখানে সে দেখল সেই জাদুঘরটি বিশ্রাম করছিল। একটি পাখির খাঁচার সামনে অশোক সেই প্রাণমণিটি দেখতে পেল। এই তো প্রাণমণিটা, ওটা নিয়ে আমি চুপচাপ এখান থেকে পালিয়ে যাব। ওই জাদুঘরের সাথে আমার কোনো প্রকার যুদ্ধ করার ইচ্ছে নেই। অশোক ধীরে ধীরে সেই প্রাণমণিটা নেয়ার জন্য আগালো, আর যেই সেই প্রাণমণিটার উপর হাত দিল, খাঁচার ভেতরে থাকা কাকটি হঠাৎ চিৎকার করে উঠল, চোর এসেছে, চোর এসেছে। কাকের আওয়াজ শুনে জাদুঘর রাকা তার ঘুম থেকে জেগে উঠল। অশোক সেটা দেখে একেবারে চমকে গেল। কে কে এসেছে এখানে? জাদুঘর রাকার গুহার ভেতর ঢোকার আস্পর্ধা কে করলো? আমি আমার নাম অশোক। কে তুমি, আর তোমার কি চাই? অশোক বুঝে গেল এখন যদি সে সত্যি কথা বলে তাহলে সে সত্যি সত্যি এই রাকা জাদুঘরের
হাতে বন্দি হয়ে রয়ে যাবে। তাই অশোক নিজের বুদ্ধির সাহায্য নিয়ে বলল, নীলদিঘির জলপরী রানী ইন্দ্রাবতী আমাকে পাঠিয়েছে। সে আবার তোমাকে কেন পাঠাতে যাবে? রানী ইন্দ্রাবতী আপনার সাথে এই গুহাতে আসার জন্য রাজি হয়েছেন, তাই আমি ওনার সন্দেশ আপনার কাছে নিয়ে এসেছি। এ তো খুবই খুশির খবর। আমি কালকে গিয়ে ওকে নিয়ে আসব। আর ওই জলপরীকে ধরতে পারলে ওর শক্তির সাহায্যে আমি আরো শক্তিশালী হয়ে উঠব। আহ 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 আহ। কিন্তু জলপরীর একটা শর্ত আছে এখানে আসার জন্য। কি শর্ত আছে? সেই প্রাণমণি না ফেরত পেলে আজ সূর্য ডোবার আগে সেই জলপরী সহ ওই নীলদিঘির সকল মাছ ও জীবজন্তুরা মারা যাবে। কথাটা শুনে জাদুঘর বলল, আচ্ছা, এই শর্ত আমার মঞ্জুর আছে। আমি তোমাকে সেই প্রাণমণি দিয়ে দেব। ওই জলপরী যতই করুক, সেই নীলদিঘি থেকে তো আর কোথাও পালাতে পারবে না। হা, 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 হা। আজ নয়তো কাল আমি ধরবই। অশোক রাকা জাদুঘরের সব কথা শুনল। ঠিক আছে, এই প্রাণমণিটা তুমি নিয়ে যাও, আর রানীকে কাল সকালের জন্য প্রস্তুত থাকতে বলবে। অশোক সেই প্রাণমণি নিয়ে সেই গুহা থেকে বেরিয়ে গেল। বাইরে এসে নিয়ে সে বলল, যাক, রাকা জাদুঘরের কাছ থেকে বেঁচে ফিরতে পেরেছি। এবার শুধু একবার রানীকে জীবিত করে নিই, তারপর না হয় দেখা যাবে এই জাদুঘরের সাথে কি করে লড়াই করব। কিন্তু অশোকের খুশিটা বেশিক্ষণের জন্য ছিল না, কারণ সে চারিদিকে তাকিয়ে দেখল প্রায় বিকেল হয়েছে। আর এতটা হাঁটা পথ সে এবার কিভাবে পৌঁছাবে সেটা ভেবে সে কুল পাচ্ছিল না। এবার আমি কি করব? এতটা কষ্ট করার পরও যদি আমি সূর্য ডোবার আগে পর্যন্ত রানীর কাছে না পৌঁছাতে পারি, তাহলে তো আমার এতটা পরিশ্রম করা ব্যর্থ যাবে। হঠাৎই এই কথা ভাবতে ভাবতে অশোক একটি আওয়াজ শুনতে পেল। আমি আছি, আমি আছি, আমি তোমার সাহায্য করব। টুনি পাখি, তুমি এখানে কি করছো? তুমি আমাকে সাহায্য করেছিলে, আমাকে বাঁচিয়েছিলে, তাই আমিও তোমাকে বাঁচাবো। আমি যদি বড় থাকতাম তাহলে এখন আমি তোমাকে নিজের পিঠে বসিয়ে উড়ে নিয়ে যেতাম, কিন্তু আমি তো অতটা বড় নই। তাহলে এখন কি করা যায়? অশোক চিন্তা ভাবনা করতে করতে হঠাৎই তার সেই নীল পাথরের কথা মনে পড়ল। আরে, রানী তো আমাকে একটি নীল পাথর দিয়েছিল, আর সে বলেছিল অত্যন্ত জরুরির সময় আমি সেই পাথরের কাছে যা চাইবো সেটাই পেয়ে যাব। সে নীল পাথরটিকে বার করে নিজের হাতের ওপর রাখল, আর সে বলল, হে নীল পাথর, আমার সাহায্য করো। আমি যদি সন্ধ্যার আগে রানী ইন্দ্রাবতীর কাছে না পৌঁছতে পারি তাহলে সবাই মারা যাবে। হঠাৎই সেই নীল পাথরটি চকচক করতে লাগলো, আর সেই ছোট্ট টুনি পাখিটা ধীরে ধীরে একটা বড় পাখিতে পরিণত হলো। এই তো আমি বড় হয়ে গেছি, এবার তুমি আমার পিঠে চেপে বসো, আমি তোমাকে নিয়ে যাব। অশোক তাড়াতাড়ি সেই টুনি পাখির পিঠের ওপর চেপে বসলো, আর সেই টুনি পাখি সেখান থেকে উড়ে নিয়ে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই সেই টুনি পাখি অশোককে নীল দিঘির পাড়ে পৌঁছে দিল। অশোক সেই প্রাণমণি ইন্দ্রাবতীর হাতে দিতে দিতেই সে ধীরে ধীরে জীবিত হয়ে উঠল। রানী ইন্দ্রাবতী অত্যন্ত খুশি হয়ে অশোককে বলল, অশোক, তুমি আমার ও এই নীলদিঘির যত প্রাণী আছে সবার প্রাণ বাঁচিয়েছো। বলো, তুমি আমার থেকে কি চাও? অশোক সেই পরীর দিকে তাকালো আর বলে উঠল, আমি তোমার সাথে বিয়ে করতে চাই। কথাটা শুনে রানী ইন্দ্রাবতী অবাক হয়ে গেল। এই তুমি কি বলছো? না না, আমি এক জলপরী হয়ে সাধারণ মানুষের সাথে কিভাবে বিয়ে করতে পারি?
তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে নাও। না, তুমি আমাকে কথা দিয়েছো, তাই তোমাকে আমার কথা শুনতেই হবে। কিন্তু আমি তোমার সাথে বিয়ে করলে জলপরি থেকে এক সাধারণ মানুষে পরিণত হয়ে যাব, আর আমার নীল দিঘির সব মাছেরা সাধারণ মাছে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হবে। অশোকের কথা শুনে জলপরি তাকে বলল, ঠিক আছে অশোক, তুমি কাল সকালে এখানে এসো তাহলে। অশোক পরদিন সকালে সে নীল দিঘির কাছে গেল। কিছুক্ষণ পর সেখানে জলপরি রানী ইন্দ্রাবতী উঠে এলো এবং অশোক সেই রানীর দিকে নিজের হাতটা বাড়ালো, আর রানী ইন্দ্রাবতী তার হাতের উপর হাত রাখতেই এক সাধারণ মেয়েতে পরিণত হলো। আর সেই নীল দিঘির সমস্ত মাছেরা এক সাধারণ মাছে পরিণত হলো। ওই জলপরি কোথায়? সেই জাদুঘর ওই জলপরীকে নীল দিঘিতে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না। কিলে অশোক, আমি তো তোকে ওই প্রাণমণি দিয়ে দিয়েছিলাম, তাহলে ওই জলপরি কোথায় গেল? জাদুঘর রাকা, আপনি আমাকে সেই প্রাণমণি তো দিয়েছিলেন, কিন্তু সেই পাহাড় থেকে নিচে নামতে নামতে আমি যখন এই নীল দিঘির কাছে পৌঁছাই তখন সূর্য ডুবে যায়, আর আমি সেই জলপরীকে এখানে আর দেখতে পাইনি। কি করে দেখতে পাবি? ওই জলপরি তো তাহলে নিশ্চয়ই মারা গেছে তোর জন্য। আমার জলপরি ধরার স্বপ্ন আর সত্যি হলো না। এই বলে জাদুঘর সেখান থেকে উড়ে চলে গেল। এদিকে জলপরি অশোকের দিকে অবাক হয়ে তাকাচ্ছিল। অশোক সেই জলপরির দিকে তাকিয়ে বলে উঠল, আমি যদি তোমাকে বিয়ের জন্য না বলতাম তাহলে তুমি কখনোই সাধারণ মানুষে পরিণত হতে না, আর এই সাধারণ মানুষে পরিণত হওয়ার জন্যই আজ জাদুঘর তোমাকে চিনতে পারল না। অশোক সেই প্রাণমণি আবারও রানী ইন্দ্রাবতীর হাতে দিয়ে দিল, আর সেই প্রাণমণি ইন্দ্রাবতী নিজের হাতে পাওয়ার সাথে সাথেই সেই জলপরি জলের মধ্যে আবার ফিরে গেল, আর অশোক তার বাড়ি চলে গেল।